গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে জাবিন ফুরকান। পর্ব ১৩। সময়টা বিকেলবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংগ্রহিত করেছে, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুক আর তেমন একটা ব্যথা হয় না, যেটা আগে হতো। ডুলুমুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে রাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি এসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্ত রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরামদায়কের ন্যায় দোল খায়। বাচ্চাদের এত আরাম পায়, খুব সহজে শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ধীরেকি পোহাতে হয় না। এই জন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়া বুঝেছিল প্রায়। এমন সময় রুমের ভিতর এলো সাইবান। আজ সারাটা সকাল থেকে সে বাইরে ছিল, আর কিছুদিন বাদে তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকে ইরামের ইজানকে খাওয়ানোর দৃশ্যটা দেখে তার তীক্ষ্ণ চোখ জোড়া খানিকটা নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতে দেখল সে, প্রাণ ভরে। তারপরে নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারে দিল। শব্দ কানে যেতে ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরলো। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাঁদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানা। মুখের দুই পাশে দুহাত মুঠি পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজারে ঝুলিয়ে রাখলো সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পুটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিস আর জয়নার আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভুরু কুচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবের সাথে আপনার পরিচয় করাবো, ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুই বাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদে আরও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগও বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটোখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো রিসেপশন হয়নি, এটা কি তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন একটা খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবান সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানো কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণে তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পথে হচ্ছে ইরামের। তাই তো সে দ্বিমত করলো না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের ওপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে, মখমলের তৈরি ডিজাইনের চারপাশে। বক্সটা নিয়ে এসে ইরামের কাছে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহল হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন, এইটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে তুলে নিজের জাকুজির ভিতর চলে গেল। এখন 2-3 ঘন্টা আগে ছেলেটা দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্যই একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারির গ্লাইডারে বসলো। উপরে ঢাকনাটা খুলতেই ভিতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বলের কারুকাজ করা একটি নেকলেস। আসল নাকি সোনা বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজি বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব? এখন যখন ভাবছে তখন ইরামের মনে পড়ল, বিয়েতে সকাল থেকে মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিশের পক্ষ তো একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনাম নামে একটা চেন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ও নি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা করার মতো তো বিয়েটা হয়নি। এটা ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার।
বাক্যটা নিজে থেকে হৃদয় ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূতি হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিন উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ের উপলক্ষ বাবদ প্রথমে ভীষণ দামি দামি উপহার দিয়েছিল। রুবির লকেট, টকটকে লাল। ইরামের উজ্জ্বল শ্যামা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পরতো। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গলায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যে মেসেজ দিয়ে রেখেছে, তারা কোথায় আছে জানতে চেয়েছে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসলো সাইবান। নারী যেতে এক কিসামের, হোক সে যে কোনো সাধারণ তরুণী কিংবা ইরামের মতো বুঝদার নারী, স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেব এরপর, আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠকঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামনের মাথা কাত করে পেছনে তাকালো সে। ওইখানেই বুঝি তার গোটা জগৎটা থমকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপের জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিথি করে কাঁধের দুপাশে ছড়িয়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চি হিলের জুতা, গলায় স্বর্ণের নেকলেসটা শোভা পাচ্ছে, হাতে সামিয়ার গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকে ছোট্ট একটা নোজপিন। পুরোদস্ত নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও, ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অভ্যাস দেখে চোখ ফেরানো দেয়। ইস, কেন যে শাড়িটা এনেছে! এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটা শুকনা ঢোক দিল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর বিপদ সংকেত জারি করা হলো, বিড়বিড় করলো সাইবান। ভুরুতালি ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো করে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটি রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেওয়ালের ভিতরে দেখা যাচ্ছে গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বেড়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্ত দ্বিধা শেষে অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোল। আজকে ছেলেটা ক্যাজুয়াল পড়েছে, তবুও একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনে 2 তলা উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধ খেতে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলা বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে, ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে। মাঝখান বড় একটা টেবিল, সেখানে কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জনের মতো হবে এখানে। সাইবান আর ইরামকে ঢুকতে দেখে সবাই মুখ ঘুরে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়লো চারদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তে হাসির রোল ছড়িয়ে পড়লো। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে অন্য হাতে সকলের সঙ্গে কর্দমোদ করলো, আলিঙ্গন বিনিময় করলো, কথাবার্তা বলল, পরিচয় করে দিল। অথচ এই দীর্ঘ সময়ে একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজে হাত থেকে ছাড়লো না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাব্বা, এর মধ্যেই ভাবির আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছে না, যেন ছাড়লেই ভাবে পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা এসে সাইবান উত্তর দিল, কি করি বল, বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে না। ও! সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটা বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাত ধরে রাখা নিচে হাতটা দেখলো। মিনিট 10 বাদেই সবার সঙ্গে পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলের দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলেই আগে থেকে সেখানে বসে আছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে।
স্ত্রী বসতেই সেও নিজে তার পাশে চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতো নাকে সুরে খেকিয়ে বলল, আলাদিন তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। বলল, চেরাগ বাসায় ঘুমায়। দোয়া কর যেন বাত্তি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। একে অপর দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধু বান্ধবের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে তাকিয়ে সাইবান শেষ করে বলল, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি? কেন, কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসলো সাইবান। অনুরাগ এই হাসি আর ভুতুরে চোখের দৃষ্টি খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্যই এটা সরাসরি জিজ্ঞাসা করা আর সম্ভব হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজর করার পর ওয়েটার এলো জিজ্ঞাসা করতে কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কেউ আসার বাকি আছে? আর সবাইকে দেখছি, শুধু তিতলি ছাড়া। আফনান টেবিলের একমাত্র খালি চেয়ারটা দেখে ইঙ্গিত করে বলল। সাইমনের চেহারা একটা চিন্তার ছাপ ভর করলো। গ্রুপের সবাইকে ইনভাইট করেছি, তোদেরকে তো আলাদাভাবে বললাম। ওকে আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরি জান? ফুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পিছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পিছনে। লাশময় ভঙ্গিতে হেলে দুলে ভেতরে প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলি শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জড়ি ঝকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমরবন্ধনে চিকচিক করে দুটি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহা বিস্মিত। নীরব জোরে বলে বসলো, তিতলি আর শাড়ি? আমাকে একটা চিমটি কাটতো আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবান নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি সোজা এসে জড়িয়ে ধরে পিঠে চাপড় দিল। ইরাম তাকিয়েছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকি আসলো ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তখনই ইরামের চেয়ারের কাছে চলে গেল। সাইবানের মতো করে হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়িয়ে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা ছিল জিনির কাছে শুনে ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া। আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিদায় ইরাম কিংবা কেউ বিশেষ নজরপাত করলো না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরও বাড়লো চারদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আফনান, বিয়ে মানে কি শুধু কপাল পড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষও মনের মতন হয় না, সেই কারণে বিয়ের সময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে দুই হাতে তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনের বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। বুড়ো কুচকে ফেললো সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়র ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, তখন যাবৎ কেউ মুখ ফুটে মনের কথা বলতে পারেনি। তবে তিতলি শুরু করায় সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছে যেন পৃথিবীতে আর কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্ত নিয়ে বলল নীরব। তিতলি হাসলো। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না।
তবে এই আধুনিক সময় এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান, সেটাই বলতে চাইছিলাম আর কি। কারণ দিন শেষে সব কিছুর আগে দরকার একটা পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা এফেক্ট করবেই করবে। এখানে রাগ ঢাকের কিছু নেই, যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এজ ডাজেন্ট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছাশক্তি না থাকলে এজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ানে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। ক্ষণে মনোমালিন্য হবে, অশান্তি হবে, কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল না। তাদের দোষও দেওয়া যায় না, কারণ দুজনে যে ভিন্ন জেনারেশন থেকে বিলং করে। ক্লির পরপর অন্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেওয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলেমেয়েরা তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউ তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মান করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনের পার্থক্য, এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে, সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গেছে। কেউ বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখে দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অবধি করলো না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটু টিস্যু তুলে নিল। তখনও চারপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়র জুনিয়রে শুধু মাখোমাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া দেখালো না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যু দিয়ে সাইবানের কলার লেগে থাকা সসটুকু মুছে নিল। এটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণে ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবার নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর হাতে থাকা টিস্যুটি ফসকে নিচে মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য বসে থাকা তিতলিও প্রসারিত নয়নের দৃষ্টিতে দেখে গেল। অথচ সাইবানের কোনো হেলদোল নেই, যেন যা করেছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতের জুসের গ্লাসটা তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, ওয়ান সেকেন্ড থট, সম্মান আর কদরটা সম্পর্ক আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরবও একসঙ্গে সায় জানালো জোরালোভাবে। রাত 9:30। সকলে খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লাজার ঠিক করে একটুখানি ঝুঁকে তিতলিকে দেখলো। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি? হাসি মুখে ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উদা হলো। অথচ সাইবান সেটা দেখার অপেক্ষা করলো না। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগ নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর হাত ধরলো। বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা এসব এনজয় করছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক। অনুরাগ আছে এখানে, পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটা কথাও বলেনি। রিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তে তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপালে। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারাজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা ফা ফেলে দ্রুত বাড়িতে গেল। ইজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপর তাকে উল্টো করিয়ে হঠাৎ করে সদর দরজার পাশের এক কোণার থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত নয়ন মেলে ইরাম দেখলো সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে।
বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়ে তো আছে, এজন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের দুই হাতের আঁচলে তুলে নিল সাইবান। তারপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেলো, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে ওঠে, চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর বাম গালে, নাকের উপরে নোজ পিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বোধহয় টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ঙ্কর এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তে ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরে নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। এটার প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, এমনি আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। এর লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগহ্বরের জলোচ্ছ্বাসের মতো ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি।